মার্কেট আজকে কিন্তু বেশ ভালো একটা ক্লোজিং দিল, যদিও আজকে এক্সপায়ারি দিন, একটু শর্ট কভার, একটু এফএনও অ্যাডজাস্টমেন্ট এসব থাকে, কিন্তু তাও 23,200-র কাছে বন্ধটা কিন্তু সত্যি অপূর্ব দিল। যদি দেখেন আজকে কিন্তু লার্জ ক্যাপ একটু আউট পারফর্ম করেছে দেন মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্স। তো লার্জ ক্যাপ যেমন 1%-এর বেশি বেড়েছে, যেখানে মিড ক্যাপ স্মল ক্যাপ সবগুলো ওই 1%-এর নিচে। কিন্তু এখানে একটা কথা বলার জন্য, যে জন্য এই ভিডিওটা মেন আনছি, সেটা হচ্ছে এখন যেহেতু দেখুন ভারতের এই যে পতনটা হয়েছিল, যে ওয়ার্ল্ডে এখন কিন্তু কোনো নিউজ বা কোনো রকম অর্থনৈতিক খুব মন্দা চলছে তার জন্য কিন্তু তেমন পতনটা হয়নি, তাহলে তো বিশ্বজুড়েই হতো। হ্যাঁ, ইউএস এই কদিন ধরে একটু পড়ছে, আগে তো পড়ছিল না, সেপ্টেম্বর অক্টোবরে গত বছরে কিন্তু ইউএস পড়ছিল না। মেনলি ভ্যালুয়েশনটা একটু ওভারবট ছিল, ভ্যালুয়েশনের জন্যে আমাদের মার্কেট কারেক্ট হয়েছে। কিন্তু এইখানে এখন লার্জ ক্যাপটা ভ্যালুয়েশনটা বেশ ভালো অবস্থায় এসে গেছে, তাই জন্য লার্জ ক্যাপে একটু ইনভেস্টমেন্ট হচ্ছে। সব বড় বড় ফান্ড ম্যানেজার থেকে টিভিতে বিভিন্ন জায়গায় নিশ্চয়ই শুনছেন যে লার্জ ক্যাপ এই, ঠিক আছে, লার্জ ক্যাপ আমাদের একটা স্টেবিলিটি প্রদান করে, এটা তো জানা কথা, আমিও জানি আপনিও জানেন। কিন্তু মেন যে পয়সা তৈরি হয় সেটা কিন্তু স্মল ক্যাপ মিড ক্যাপেই, যে ওয়েলথ তৈরি করে মিড ক্যাপ স্মল ক্যাপই। কারণ লার্জ ক্যাপ একটা 3 লক্ষ কোটি টাকার ধরুন একটা কোম্পানি, 5 লক্ষ কোটি টাকার কোম্পানি, তার সেখান থেকে আপনি দুগুণ তিনগুণ রিটার্ন ওভার দ্য টাইম, বলছি ওভার দ্য টাইম লং টার্মে পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। কিন্তু সেখানেই একটা ওয়েলথ যদি সেই অর্থে তৈরি হয়, সেখানে মিড ক্যাপ এবং স্মল ক্যাপেই হবে। তাই জন্য স্টক সিলেকশনের উপর একটু আমাদের জোর দেওয়াটাও দরকার। যেমন ধরুন গত কয়েকদিন আগে আমার ভিডিও ছিল, 2 সপ্তাহ আগে এই ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন, পতনের বাজারে এই 6টি স্টকে নজর রাখুন, জাস্ট অ্যানালিসিস পারপাসে বলেছিলাম। এবং তার দুদিন বাদেই আমি লাইভ ওয়েবিনার করেছিলাম ইউটিউবে, সেখানে আরও 3-4টে স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, জাস্ট ফর মানে অ্যানালিসিস পারপাস। যদি দেখেন সেখানে এসআরএফ বলা ছিল তখন 2,800 এরকম টাকায় চলছিল, সেটা 3,000-এ চলে গেল। তারপর বলা হয়েছিল ধরুন কেফিন টেকনোলজি তখন 900-930 টাকা এরকম ভাবে যাচ্ছিল, আজকে তো সেটা প্রায় মানে 1,030, 1,050 টাকা ছুঁয়ে এলো, 100 টাকার মতো বাড়লো। তো সিডিএসএল জানেন, সিডিএসএল তখন 1,030, 1,055 এরকম টাকায় চলছিল, সেটাও বেশ ভালো মুভ দিল, 1,170, 1,150 ছুঁয়ে এলো। এরকম কিছু কিছু স্টকগুলো কিন্তু ভালো পারফর্ম করেছে, যেহেতু মার্কেটও উপরের দিকে গেছে। তাই জন্যই আবার আমি যে কথাটা ওই ভিডিওতেও বলেছি, যে আমাদের একটু স্টক পিকার হতে হবে, একটু ভালো স্টকে, ভালো সেক্টরে, একটু ভালো কোম্পানিতে থাকতে হবে, তাহলে এই মার্কেটের আপ মুভে আমরাও ভালো মতন পার্টিসিপেট করতে পারবো। ঠিক আছে, এইবার প্রশ্ন হচ্ছে, আরেকটা প্রশ্ন চলে আসে যে এই 23,200 এটা কি সাস্টেনেবল না সাস্টেনেবল নয়। আমি আগের ভিডিওতে বলেছিলাম 23,050-এর উপরে যদি সাস্টেন করে তাহলে একটু ভালো মনে হবে। একদিনের বেনিফিট অফ ডাউট দেওয়াই যায়, যেহেতু আজকে এক্সপায়ারি, তবে গতকাল মানে কালকের দিনটাও একটু দেখতে হবে। 23,050-এর উপরে মার্কেট মোটামুটি ভালো, 23,000-এর নিচে নেমে গেলে আবার ওই 22,300, 22,500টা ওপেন হয়ে যায়। কিন্তু মনে করে দেখুন, আমি কিছুদিন আগে আরও একটা ভিডিওতে বলেছিলাম আরেকটা কন্ডিশনও আছে, যার জন্যে এই পতনটা আমি কয়েকদিন আগে মনে হয় এখন এফআইআইদের নিয়েও আমি ভিডিও বানিয়েছিলাম, যে এফআইআইরা কবে আসবে। ঠিক আছে, এফআইআইরা একদিন এখানে এফআইআইরা এসেছিল, তারপর আর ফিরে আসেনি। সেই দিনের ভিডিওতেও আমি বলেছিলাম এফআইআইদের নিয়ে, যে এফআইআইদের ক্যাশ মার্কেটে পার্টিসিপেশনটা কিন্তু আমাদের দেখতে হবে। কারণ এফআইআইদের জন্যই এই সেলিং প্রেশারটা এসেছে, এফআইআইরা বাজারে আমাদের বিক্রি করছে, বেরোচ্ছে, ডিআইআইরা তো সাপোর্ট দিয়েই যাচ্ছে। এফআইআইদের যদি ডেটা দেখেন, আজকের ডেটাটা এখনো আপডেট হয়নি, যেহেতু এক্সপায়ারির দিন একটু দেরি লাগে, যখন ভিডিওটা রেকর্ড হচ্ছে তখন আপডেট হয়নি। 19 তারিখে গতকালেরও যদি দেখেন, এফআইআইরা কিন্তু নেট ক্যাশ মার্কেটে সেলিং করেছে। হ্যাঁ, আমি ক্যাশ মার্কেটের ফিগারটা দেখি, কারণ আমি মনে করি যে ক্যাশ মার্কেটে একটু একটু মানে স্টেবল
মানিটা আসে। আর ফিউচারও আছে, কিন্তু ফিউচার অ্যান্ড অপশানে আমার মনে হয় ওইখানে একটু হট মানি বা যারা একটু মানে স্বল্প মেয়াদি ইনভেস্টার ওরা আসেন মেনলি। ট্রেডার জাতীয় এফআইআইদের মধ্যেও তো অনেকে আছেন যে একটু ট্রেডার মানসিকতা, একটু লং টার্ম মানসিকতা এরকম। ক্যাশ মার্কেট মানে একটু স্টেবল মানি, যে মানিটা চট করে চলে যাবে না, তাই না? তাই জন্য ক্যাশ মার্কেটের ফিগারটা আমি দেখি পার্সোনালি। তো ক্যাশ মার্কেটে কিন্তু গতকালও 19শে মার্চ 1000 করোড়ের মানে 1000 কোটি টাকার নেট সেলিং এসেছে। এটা একটু মাথায় রাখবেন। যেখানে ডিআইআইরা তো কিনেই যাচ্ছে। যদি এই মার্চ মাসে দেখেন 25,000 কোটি টাকার অলরেডি সেলিং হয়ে গেছে এফআইআইদের তরফ থেকে, যেখানে ডিআইআইরা দারুণ কিনেছে 36,000 কোটি। কিন্তু ডিআইআইদের কেনাটা যদি দেখেন বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে আপনার লার্জ ক্যাপ সেক্টরে। সেটা চার্ট দেখলেই বুঝতে পারবেন। লার্জ ক্যাপে কিন্তু অনেক ভালো ভালো স্টক ভালো ভ্যালুয়েশনে চলে গেছে। বিভিন্ন ফান্ড ম্যানেজাররাও, আপনি নিশ্চয়ই আপনারা টিভি দেখেন, সেখানেও বিভিন্ন ফান্ড ম্যানেজাররাও বলেছে যে কিছু কিছু জায়গায় মিড ক্যাপ স্মল ক্যাপে এখনও কিছু কিছু ওভার ভ্যালুয়েশন থাকলেও লার্জ ক্যাপটা মোটামুটি ঠিকঠাক ভ্যালুয়েশনে অ্যাভারেজ চলে এসেছে। যদিও আমিও আপনাকে বলেছি যে নিফটিকে যদি দেখেন তার অ্যাভারেজ পিই তার কাছাকাছি চলে এসেছে, 19-20-তে চলে এসেছিলো। এই আমি 3-4 দিন আগের ভিডিওতেও বলেছি। চিপ মার্কেট হয়ে যায়নি, মানে একদম যে সস্তা মার্কেট হয়ে যায়নি, কিন্তু অ্যাভারেজ ভ্যালুয়েশনে এসেছে। কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপে এখনও কিছু কিছু স্টকে কিন্তু ফ্রথ আছে, ওভার ভ্যালুয়েশনে এখনও আছে। তার মধ্যে থেকে তাই জন্য স্টক পিকিং আমাদের একটু করতে হবে। যে স্টকগুলোর নাম আমি জাস্ট অ্যানালিসিসের জন্য বললাম সেগুলো তো দেখতেই পেয়েছেন এই র্যালিতে ভালো মুভ করেছে। এইবার মিড ক্যাপ স্মল ক্যাপ, যেটা বলার কথা যে মিড ক্যাপ স্মল ক্যাপেই ওয়েলথটা তৈরি হয়। তাহলে এই মিড ক্যাপ স্মল ক্যাপে যারা, আরেকটা দিক আছে, যারা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করছেন, একটা দুটো প্রশ্ন আমি আমার নিচে পাচ্ছি, ভিডিওর নিচে পাচ্ছি, যে এখন কি তাহলে একটু মিড ক্যাপ স্মল ক্যাপ থেকে মানে বেরিয়ে যাব, এসআইপি বন্ধ করে দেব, মানে বা মিড ক্যাপ স্মল ক্যাপ থেকে বেরিয়ে লার্জ ক্যাপে চলে যাব কিনা, কারণ লার্জ ক্যাপটা এখন বেশ অ্যাট্রাকটিভ হয়ে গেছে, লার্জ ক্যাপে শিফট করে যাব কিনা, এই প্রশ্নের উত্তরে আসব। তার আগে প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দিন, আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন। আরেকটা কথা বলছি, যারা আমার সাথে অপশন ট্রেডিং এবং মোমেন্টাম স্টক ট্রেডিং বা মোমেন্টাম স্টক ইনভেস্টমেন্ট এর মাধ্যমে এই জিনিসগুলো শিখতে চান, তারা আমার কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে এই অপশন অ্যান্ড মোমেন্টাম ইনভেস্টিং বা ট্রেডিংয়ের উপর। আপনারা নিচে দেওয়া লিঙ্ক আছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে, সেখানে সেই লিঙ্ক থেকে কিন্তু এনরোলমেন্ট করে নিতে পারেন। এই কোর্সটা শুরু হচ্ছে 2রা এপ্রিল থেকে, 1 মাসের জন্য কোর্সটা চাইলে জয়েন করে নেবেন। আর যদি কোনো রকম অসুবিধা হয় বা কোর্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আচ্ছা, এবার আসি যে আপনাদের যে প্রশ্নটা, যে লার্জ ক্যাপে শিফট করে যাওয়া উচিত কিনা মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ থেকে, আমি তো বলবো মানে একদমই এরকম ডিসিশন নেওয়ার কোনো যুক্তি হয় না। যখন এতটাই আমরা পেন সহ্য করলাম, মিড ক্যাপ স্মল ক্যাপ প্রায় 20% পড়েছে, কয়েকটা স্টক তো 30-40% পড়ে আছে, যখন এতটাই পেন সহ্য করা হলো, তখন এই সময় লসে জিনিসগুলোকে বিক্রি করে দিয়ে কেন লার্জ ক্যাপে যাওয়া? যদি ওয়েলথ তৈরি হয়, ওয়েলথ কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপেই তৈরি হয়। হ্যাঁ, এখানে একটা কথা আছে, ভালো মিড ক্যাপ স্মল ক্যাপ, কোনো উঁচা মিড ক্যাপ স্মল ক্যাপ নয়। আপনি যদি দেখেন, আমি যে স্টকের কথাগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমার ওই 6টা ভিডিওতে, মানে যে 6টা স্টক বা 10টা স্টকের ভিডিওতে জাস্ট অ্যানালিসিস পারপাসে, সেখানে যদি মিড ক্যাপ স্মল ক্যাপ জাতীয় স্টকগুলো দেখেন, তার মধ্যে কি কেফিনটেক, সিডিএসএল, এসআরএফ, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেগুলো কিন্তু কখনোই খারাপ জাতীয় কোম্পানি নয়। হ্যাঁ, অনেকে অনেকটা কারেক্ট করেছে, যেমন সিডিএসএল উপর থেকে প্রায় 40%-এর মতো কারেক্ট করেছে। সে মার্কেট মেকিং বা মার্কেট ইনফ্রাস্ট্রাকচার স্টক, মার্কেটের সেন্টিমেন্ট বাজে হলে তারাও পড়বে, কিন্তু কখনো বাজে কোম্পানি নয়। তার যদি আপনি ব্যালেন্স শিট বা তার যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বা তার কোম্পানির হিস্টোরি দেখেন, সেম এসআরএফও তাই, কেফিনটেক মিউচুয়াল ফান্ডের যে কোম্পানি, সেও সিমিলার। সুতরাং এই সময় আপনাকে দাম পড়ে গেলেও ভালো কোম্পানিতে যদি আমরা থাকি বা থাকার চেষ্টা করি, তাহলে ঠিক মার্কেটের রিকভারিতে তারাও রিকভারি করবে এবং মার্কেটকে আউট পারফর্ম করার মতোই রিকভারি করবে। যদি দেখেন স্মল ক্যাপ মিড ক্যাপ ইন্ডেক্স হয়তো
3% বা 5% উঠেছে, এই ইন্ডিভিজুয়াল স্টকগুলো দেখবেন হয়তো 10%-এর মতো র্যালি করে গেছে। ঠিক আছে, কারণ তারা পড়েওছেও বেশি, কিন্তু ভালো কোম্পানি উঠে গেছে। কিন্তু বাজে যারা কোম্পানি, যাদের মধ্যে নেগেটিভিটি আছে, তারা দেখবেন ওই মানে মার্কেটের বাড়াতে তেমন যেন পার্টিসিপেট করছে না। যেমন ধরুন একটা বলছি, বাজে কোম্পানি নয় কিন্তু ইদানিং নিউজে আছে, একটা যেমন আপনার ইন্ডাসইন্ড ব্যাংক। দেখে খারাপ লাগে যে একটা সুন্দর নিফটির র্যালিতে কিন্তু ইন্ডাসইন্ড ব্যাংকটা কিন্তু 700 কেমন ক্রস করতে পারছে না, খুব এই হয়ে আছে। তো সেইটাই জানেন, একটু বাজে নিউজ এসেছে, এই এসেছে, তাই জন্য কিন্তু আমি ইন্ডাসইন্ড ব্যাংকে যেদিন ওই নিউজটা এসেছিলাম আপনাদের সাবধান করেছিলাম যে বটম ফিশিং করার কোনো দরকার নেই, এর থেকে অনেক ভালো ভালো স্টক, ভালো ভালো কোম্পানি আছে, সেগুলোর দিকে অবভিয়াসলি নজর দেওয়া যায়। কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, এইখানে যা স্টক নিয়ে আলোচনা করছি নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করে নিজে অ্যানালিসিস করেই ডিসিশন নেবেন। এই আর দু একটা কথা বলি। একটা কথা হচ্ছে, দেখুন কম্পিটিশন ব্যাপারটা কি হয়, যেখানে আজকে একটা খবর এসেছিল যে ওয়্যারের যে বিজনেস, মানে ইলেকট্রিক্যাল তার ফার যারা বানায়, বাড়িতে আমরা ওয়্যারিং করাই, এইসব করাই, সেখানে সেই বিজনেসে আদানি গ্রুপের কিন্তু এন্ট্রি হতে চলেছে। এই নিউজটা এসেছে, আদানিরা এখানে আসছে, এবং আদানিরা জানেন মানে এর আগে একটা খবর এসেছিল কয়েক সপ্তাহ আগে যে বিড়লা গ্রুপ কিন্তু এর মধ্যে ঢুকতে চলেছে, আর আজকে খবর এলো আদানি। এই দুটো তো বড় প্লেয়ার, আর আদানিরা স্পেশালি তো যে সেক্টরে ঢোকে সেখানে তো ব্যাস মানে কম্পিটিশনটা নিজের কাছেই নিয়ে নেয় না, তো কেন মার্কেট শেয়ার তাকে গেইন করতে হবে, তাই জন্য কিন্তু এটা কিন্তু নেগেটিভ। কয়েকটা যে ওয়্যার মেকিং কোম্পানি যেমন আছে, যেমন আর কাবেল, তারপর পলিক্যাব, ঠিক আছে, কেইআই ইন্ডাস্ট্রিজ, এরা যারা ওয়্যার নিয়ে তৈরি করে, মানে তার ফার এসব ইলেকট্রিক্যাল সরঞ্জাম তৈরি করে, তাদের পক্ষে একটা খারাপ দিক। তাই জন্য দেখবেন আজকে বাজার বাড়লেও পলিক্যাব, কেইআই ইন্ডাস্ট্রিজ এরা প্রায় 5-10%-এর মতো মাইনাস। তো এই জিনিসটা একটু জানতে হবে, যেখানে একটু ফান্ডামেন্টাল খারাপ নিউজ, কয়েকটা যেমন একটু কম্পিটিশন বা মার্কেট শেয়ার যাওয়ার ভয় আছে, সেই স্টকগুলো নেগেটিভলি রিয়্যাক্ট করবেই। তো এটা একটা কনসার্নিং দিক, এই দিকটা একটু মাথায় রাখবেন। তবে আমার মনে হয় মানে ভারত তো একটু অনেক বড় দেশ, এখানে মানে কি বলবো, কনজামশনেরও লোক অনেক বেশি আছে, সুতরাং বিজনেস ঠিক দাঁড়িয়ে যাবে। তবে হ্যাঁ, ঠিকই বিড়লা এবং আদানির মতো বড় প্লেয়ার যদি একটা মার্কেটে ঢোকে বা একটা সেগমেন্টে ঢোকে, সেখানে তো অন্যান্য কোম্পানির একটু মানে টপ লাইনে একটু আঘাত পড়বে। টপ লাইন মানে সেলসের কথা বলছি, সেলস তার কমতে বাধ্য, কারণ মার্কেট শেয়ার তাদের কাছে চলে যাওয়ার চান্স আছে। তো এই দিকটা একটু নজর রাখবেন যাদের পোর্টফোলিওতে আছে, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অ্যাডভাইস নেবেন বা কথাবার্তা বলে ডিসিশন নেবেন। আচ্ছা, এইদিকে আসি আর একটা দুটো কথায়। আজকে ট্রাম্প এই আপনাদের সাথে যখন ভিডিও করছিলাম তার একটু আগেই বক্তব্য রাখছিলেন, ওই একই কথা, সেই মানে ওই ট্রেড ওয়ার বা ট্যারিফ নিয়ে আবার উনি বললেন ইউরোপ অনেক ভ্যাট চাপায়। ইউরোপে জানেন ভ্যাট আছে, ভিএটি, বিভিন্ন দেশে সেটা, ইউরোপে 25%-এর মতো ভ্যাট, বিভিন্ন পণ্যের উপর এক এক রকম ভ্যাট আছে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ 18-15% ভ্যাটের মতো আছে। সেটা নিয়ে তার প্রবল আপত্তি ডোনাল্ড ট্রাম্পের, সেটা নিয়ে অনেক বলেছেন, অনেক দেশের কোনো স্পেসিফিক নাম নেননি, কিন্তু বলেছেন যে আমরাও কাউন্টার ট্যারিফ লাগাচ্ছি তাদের উপর, মেক আমেরিকা গ্রেট এগেন, এইসব কথাবার্তা যেগুলো আছে সেগুলো তো বলেইছেন। বিটকয়েন, ক্রিপ্টো এসব নিয়ে বলেছেন যে এগুলোকে আমরা নিশ্চয়ই মানে সাপোর্ট করব, এইসব করব। তবে আজকে যেটা দেখলাম, উনি শেয়ার মার্কেট নিয়েও বলেছেন। আগে একটা বক্তব্য করেছিল, না না আমি তো শেয়ার মার্কেটকে পাত্তা দিই না, দেখি না ওরকম। আজকে উনি বলছেন না না আমরা তো চাই শেয়ার মার্কেট বাড়ুক। তো এরকমই হয়, বললাম যে মার্কেট সুপ্রিম, মার্কেটের উপরে কেউ নেই। সে যতই প্রেসিডেন্ট হোক যাই হোক, একদিন বলতেই হবে। মার্কেট 10% উপর থেকে S&P 500 নিচে পড়ে গেছে, সেটা তো বলতে হবেই মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্যে, যে এই ব্যাপারটা। সুতরাং যাই হোক, দেখা যাক ইউএসের মার্কেট কি করছে। তবে ইউএসকে নিয়ে এখন অনেক মানে ইউএসের যে কারেকশনটা শুরু হয়েছে, কারেকশন ফেজে চলে গেছে, এবার এইটা একটু ওই ডিপ কারেকশন ফেজে চলে যায় কিনা, মানে 10%-এর বেশি, 15, 18, 20 এরকম পার্সেন্টে চলে যায় কিনা সেটা দেখার, নাকি এখান থেকেই ঘুরে দাঁড়াবে। কেন এই কথা বলছি,
যতই বলুন যে হ্যাঁ ঠিক আছে ইন্ডিয়া ভালো করছে, যদি ইউএস মার্কেট মানে একটা বড় মার্কেট যদি খারাপ থাকে, একটা নেগেটিভ সেন্টিমেন্ট আসে, সেক্ষেত্রে তার আঁচটা কিছুটা হলেও ইন্ডিয়ার উপর এসে পড়ে। হ্যাঁ আমি জানি এখানে ডিআইআইরা আছে, সাপোর্ট দিয়ে রেখেছে, আর এফআইআইরাও যথেষ্ট সেল করে দিয়েছে অলরেডি, কিন্তু তাও একটা ব্যাপার থাকেই। আর আরেকটা কথা বলবেন, যদি আপনারা ভিডিও চান আমি তা নিয়ে আনবো এর নেক্সট ভিডিওতে, যে বাজার বাজার সুন্দর এই হলেও কি বলে বাজার উপরের দিকে উঠলেও, মানে নিফটি স্পেশালি বলছি, নিফটি যদি উপরের দিকে ওঠেও কিন্তু এইটা আপনাদের পোর্টফোলিওতে যে স্টকগুলো আছে সেগুলো কিন্তু মানে হাই হতে অনেক দূর, তাই নয় কি? যেমন টাটা মোটরস ধরুন, বা আপনার ধরুন এনটিপিসি, ভালো ভালো স্টকেরই কথা বলছি, বা হ্যাল, হিন্দুস্তান অ্যারোনটিক্স, এগুলো তো খারাপ কোম্পানি সেই অর্থে নয়, কিন্তু যদি এদের হাইগুলো দেখেন, বা রেলওয়ে কোম্পানিগুলো আইআরসিটিসি, ইরকন, বিভিন্ন হার্ডকো, ঠিক আছে, হার্ডকোটাকে আমি একটু সাইডে রাখলাম, হার্ডকোটা ভালো কোম্পানি কিনা আমার একটু এই থাকবে, কারণ ওই সেগমেন্টে আরও অনেক ভালো আছে, হোম ফিনান্স বা ফিনান্স কোম্পানিতে আরও অনেক ভালো ভালো কোম্পানি আছে, মানে একদম মনোপলিস্টিক নয়, কিন্তু আরইসি, পিএফসি এগুলো তো খারাপ নয়, পাওয়ার গ্রিড, কিন্তু এগুলোর আবার সেই হাই ফিরেটা আসাটা মনে হচ্ছে যেন অনেকটা দূর। এইটাই হয় যে একটু দূর লাগে, একটু ধীরে ধীরে যেন বাড়ছে মনে হয়। মানে সুন্দর নিফটিতে 1000 পয়েন্টের র্যালি এলো, কিন্তু আমার পোর্টফোলিওটা এখনও লাল হয়ে আছে, বা আমার পোর্টফোলিওর স্টকগুলো সেই অর্থে হ্যাঁ রিকভারি কিছুটা করেছে, কিন্তু যতটা আশা করছিলাম ততটা এখনও হয়ে ওঠেনি। এই ফিলিংসটা কিন্তু আসবে। এই ফিলিংসটার উপর যদি একটা ভিডিও চান প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই ভিডিও করার চেষ্টা করব যে আমাদের কি করা উচিত না করা উচিত তা নিয়ে। তবে মার্কেট, আবার বললাম, মার্কেট লেভেল অনুযায়ী ঠিক আছে, তবে আমি চাই না যে স্টিপভাবে এইভাবে বাড়ুক, তাহলে কারেকশনটাও জোরে হয়। এখানে গেছে 23,200, এবার এই 23,200 থেকে 23,000-এর মধ্যে কনসোলিডেট করুক, কয়েকদিন কাটাক, তারপর আবার বাড়ুক, এরকম চাই। যদি এরকম ভি শেপ র্যালি কখনো সাস্টেনেবল অতটা হয় না, তাই জন্য এখানে কনসোলিডেট করলে আমি পার্সোনালি একটু কনফিডেন্স পাবো। তার উপর এফআইআইদের ডেটা, এফআইআইদের বাইং ফিগার ফিরতে হবে। গতকালও এফআইআইদের সেলিং ফিগার ছিল, যেটা আপনাদের সামনে আমি বললাম। ক্যাশ মার্কেটে, আমি শুধু ক্যাশ মার্কেটের কথা বলছি, হ্যাঁ, তো ক্যাশ মার্কেটে এফআইআইদের বাইং ফিগার আসে কবে? একদিন এলে হবে না, অ্যাটলিস্ট 3-4 দিন ধরে যদি আসে, তখন মনে হবে যে না, একটু এফআইআইরা ভরসা যোগাচ্ছে সেগুলো। আরেকটা বলছি, ভারতের জন্য খুব ভালো ডলার ইন্ডেক্স এখন কমের দিকে আছে, যেটা ভালো। তবে একটা কথাও তো ঠিক যে ডলার ইন্ডেক্স কততে চলে গেছিল, সেখান থেকে কতটা নিচে নেমেছে, টেকনিক্যাল চার্টেও তো একটু ওভারসোল্ডের ব্যাপারগুলো থাকে, সেখান থেকে যে একটা বাউন্স দেবে না ডলার ইন্ডেক্স, সেটা বলা যাচ্ছে না। মানে অনেকটা নামলে সেটা তো একটু হলেও বাউন্স দেয়, সেই বাউন্সটা কতটা হয় সেটাও একটু দেখার আছে। যাই হোক, এখন অয়েলের প্রাইসটা স্টেবল আছে, ডলার ইন্ডেক্স ঠিক আছে। ইন্ডিয়ার জন্য, আমি আবার বলছি, ইন্ডিয়ার জন্য অর্থনৈতিক কোনো হার্ডেল বা এইসব নেই, শুধুমাত্র এই যে পতনটা হয়েছে এটা ভ্যালুয়েশনের জন্য, ওভার ভ্যালুয়েশনের জন্য, তাছাড়া আর ইকোনমিক্যাল যদি কারণ খুঁজতে চান সেই অর্থে কোনো কারণ নেই, মানে মেজর কারণ যেটা বলছি সেটা কিন্তু নেই। যাই হোক, ভ্যালুয়েশন এখন ঠিকঠাক হওয়ার দিকে যাচ্ছে, তবে এই সময় স্টক পিকারের সময়, স্টক পিকিংয়ের উপর নজর দিন, আর একটু সাবধানে থাকুন, সাবধানে ট্রেড করুন। যারা ট্রেডিং করেন, যারা ইনভেস্টিং করেন, অবশ্যই যে কোনো লেভেলে অল্প অল্প করে এসআইপি করুন। এসআইপি বন্ধ করার তো কথা একদমই মাথায় আনবেন না, এই সময়টা ভালো সময়, এই সময়ে ভালো ভালো স্টক চুজ করে রাখুন, নিজের ওই বাকেট লিস্ট বা শপিং লিস্টটা রেডি রাখুন, প্রত্যেকটা লেভেলে অল্প অল্প করে একটু পয়সা ইনভেস্ট করুন, এইভাবেই কাজটা করতে হবে, আর কোয়ালিটি স্টকে থাকুন, ঠিক আছে? যাই হোক, ভালো থাকবেন। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দিন, চ্যানেলে যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অপশান অ্যান্ড মোমেন্টাম স্টক ট্রেডিং এবং ইনভেস্টিংটা শিখতে চান আমার থেকে, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে, ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও ওই লিঙ্ক ক্লিক করলে পেয়ে যাবেন। যদি অসুবিধা হয়, কোর্স সংক্রান্ত প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমার সাথে ওখানে যোগাযোগ করে নিতে পারেন। যাই হোক, ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।